এখন আমরা ক্লাস শুরু করে ফেলতে পারি। আগের কি কোনো প্রবলেম আছে কারো? আগের কোনো এইচটিএমএল সিএসএস কোনো কোড নিয়ে কেউ কোনো প্রবলেম ফেস করছো? হ্যালো, শাফি, ফায়জা, রেদওয়ান, মাহাদি, কেউ কোনো প্রবলেম ফেস করছো আগের কোনো কোড নিয়ে? না স্যার। আচ্ছা, নো স্যার। এমনি প্র্যাকটিস কি হচ্ছে কি না আসলে? স্যার টাইম হচ্ছে না, বাট মেবি আমি এবার থেকে করতে পারবো, কারণ সন্ধ্যার সময় আমার যে প্রাইভেটটা থাকবে ওটা বাদ দিয়ে দিছি, তো এবার একটু টাইম হবে আমার প্র্যাকটিস করার। ও আচ্ছা আচ্ছা, ওকে, প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে কিন্তু কোডগুলো ভুলে যাবে। হ্যাঁ, আমি কিন্তু এটা বারবারই বলি। দেখো, আমরা যে কোডগুলো নিয়ে কাজ করছি জাস্ট প্র্যাকটিসের কারণে এগুলো মনে আছে, এমন না যে আমরা মুখস্থ করে বসে আছি। দ্যাটস ওয়াই 10 বছর পরে আমাকে জিজ্ঞাসা করলে আমি ওটা পারবো, এরকমটা না আসলে। এগুলো শুধু ইনভলভ থাকা হয়, দ্যাটস ওয়াই এগুলো পারা হয় আলাদা মতো। এই জন্য তোমরা নিজেদের জন্য অ্যাটলিস্ট প্র্যাকটিসটা চালু রাখবা। যেমন পাইথন শেখা হয়েছে, তোমার কি প্রবলেম সলভিং কিন্তু বাদ দিও না, আদারওয়াইজ তুমি ভুলে যাবো অনেক কিছু। আর শুধুমাত্র সিনটেক্স শেখা, এই যে কমান্ড কোনটা লিখলে কী হয়, এতটুকু যথেষ্ট না প্রোগ্রামারের জন্য। যদি কারো স্বপ্ন থাকে যে আমি ইন ফিউচার প্রোগ্রামার হব, আমি যে কোনো ট্র্যাকেই পড়ি না কেন, ইভেন মেডিকেলে পড়লেও কিন্তু এই লাইনে আসা যায়, অস্বাভাবিক কোনো কিছুই না। যদি কারোর ইচ্ছা থাকে যে না আমি ডাক্তার হবো, প্লাস অবশ্যই যে টাইমটা আছে আমি এই টাইমটা প্রোগ্রামিং করবো, এটাও হতে পারে। আমার জানা এরকম মানুষ আছে, সেজন্য আমি বললাম। এবং আসলে সাবজেক্ট কোনো ইস্যু না, যে তুমি কোন সাবজেক্টে পড়াশোনা করছো, মানে ইন ফিউচার কোন সাবজেক্টে পড়াশোনা করবে, এটা কোনো ইস্যু না এখনকার টাইমের জন্য। যে কেউ যে কোনো ট্র্যাক থেকে শাইন করতে পারে, যদি তোমার ভালো লাগে আসলে। ভালো লাগলে যে কোনো ট্র্যাক থেকে তুমি এগিয়ে যেতে পারবা, মানে তোমার কোনো সাবজেক্ট কোনো বাধা হয়ে দাঁড়াবে না। আচ্ছা, আমরা তাহলে শুরু করি আজকের কোর্সগুলো। আমরা নতুন একটা প্রজেক্ট খুলি, এই আগের প্রজেক্টটা বাদ দিয়ে। আর সবার কি আপলোড দেওয়া হয়ে গেছে? গিটহাব অ্যাকাউন্টের কি অবস্থা? আমাদের নিউ একটা প্রজেক্ট নেই, এটার নাম লাস্ট দিলাম আপাতত। হোপফুলি আজকে আমরা এইচটিএমএল সিএসএস লাস্ট দেখবো, মানে মেইন কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য। আর এবার জাভাস্ক্রিপ্টের সাথে যতটুকু প্রয়োজন ততটুকু দেখে নিব আমরা। ফার্স্টে যখন ওপেন করবা, আনট্রাস্টেড একটা মেসেজ আসতে পারে কিছু ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে নাও আসতে পারে। ফাইলটা থাকে তখন সেক্ষেত্রে আসে। আর বেস্ট প্র্যাকটিস হলো আমরা আজকে এইচটিএমএল সিএসএস দুইটা কম্বাইন করে আগের মতো দেখবো, ঠিক আছে? আর সাথে যে গ্যাপগুলো আছে আমরা সেই দিকে ট্রাই করবো জাভা স্ক্রিপ্টে আমরা টাচ করে ফেলতে। আমরা এখানে যে জাস্ট এটা লাস্ট আমি যে ফোল্ডারটা দিচ্ছি, এটা ফাইলে ক্লিক করলাম, ইন্ডেক্স ডট ডট এইচটিএমএল। যে কোনো একটা ওয়েবসাইটের এটা হলো একদম রুট, যেটা যেখান থেকে সেটা শুরু হবে সব কিছু, এইচটিএমএল। তারপর প্লাস যদি ক্লিক করি, আর সিএসএস ফাইলটার নাম সাধারণত স্টাইল ডট সিএসএস। এটা এরকম মাল্টিপল থাকতে পারে বিভিন্ন রকম, মানে এখনকার লেভেলে যে স্টাইলে কোড করা হয় সেক্ষেত্রে মাল্টিপল এইচটিএমএল ফাইল থাকতে পারে, মাল্টিপল সিএসএস ফাইল থাকতে পারে, কোনো অসুবিধা নেই। বাট যদি নর্মাল কোনো একটা ওয়েবসাইট তৈরি করো সেক্ষেত্রে স্টার্ট হয়, সবসময় স্টার্ট হয় এই যে ইন্ডিভিজুয়াল এইচটিএমএল থেকে। তাহলে আমি আগে দুটোকে কানেক্ট করবো কীভাবে, আগে টেমপ্লেট আনবো কীভাবে, কেউ একটু বলবো আমাকে, টেমপ্লেটটা নিয়ে আসবো কীভাবে? যে এক্সএমএল সাইন যদি দেই, বিশেষযোগ চিহ্নটা দিয়ে ইন্টারপ্রেস করলে টেমপ্লেটটা কমপ্লিট হয়ে যাবে। আমরা জাস্ট আপাতত এই দুটো লাইনকে ডিলিট করে দিই। এবার এই যে সিএসএস ফাইলটা আছে তার সাথে এর কোনো রিলেশন নাই, এখন আমরা তাদের রিলেশনটা তৈরি করবো কীভাবে? সেই জন্য আমি এখানে এসে যে হেডের মধ্যে এই টাইপের কাজগুলো, বিভিন্ন রকম লাইব্রেরি ইম্পোর্ট করা বা এই কাজগুলো করতে গেলে এখান থেকে করতে হয়। আমরা জাস্ট লিখে দেবো লিঙ্ক, লিঙ্ক লেখার মধ্যে চলে এসছে লিঙ্ক স্যার সিএসএস। আপনার স্ক্রিন শেয়ার নাই। ওহো, আচ্ছা সরি। এটা কেউ বলতেছে না কেন? অন্যরা কেউ তো বলে স্যার না কিছু। আমি কেবল ঢুকলাম তাই এখন বুঝলাম। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি, সমস্যা নেই। ধরো এই আমাদের একটা নতুন একটা ফোল্ডার বানালাম, লাস্ট নামে একটা ফোল্ডার। আর তার মধ্যে ইন্ডেক্স এইচটিএমএল একটা ফাইল রাখলাম আর স্টাইল ডট সিএসএস, ঠিক আছে? এখন এখানে আমরা জাস্ট একটা ফার্স্টে একটা টেমপ্লেট তৈরি করব, এক্সক্লেমেটর সাইন দেওয়ার পরে ইন্টারপ্রেস করলে আমাদের টেমপ্লেটটা তৈরি হয়ে যাবে। এরপরে আমরা জাস্ট এই লাইনটাকে কেটে দিব, কেটে দিলাম।
এখন আমাদের কাজ হবে হলো এই যে স্টাইলর সিএসএস আছে না, তার সাথে একটু রিলেশন করাবো এই যে ইন্ডিভিজুয়াল এইচটিএমএল-এর। তাহলে হেডের মধ্যে এসে আমি ইন্টারপ্রেস করব, এবার লিখব লিঙ্ক। লিঙ্ক লিখলে অনেকগুলো সাজেশন চলে আসবে আমাদের জন্য। লিখছে লিঙ্ক ক্লোন সিএসএস, এটা ক্লিক করব, দেখবো সে কানেকশন নিয়ে দিবে। বাই ডিফল্ট যেহেতু স্টাইলর সিএসএস থাকে, দ্যাটস ওয়াই এরকম আসছে। যদি তোমার এমন হতো যে ফাইলটার নাম মনে করো টেস্ট ডট সিএসএস আছে, তুমি এটাকে লিঙ্ক করাবা, তাহলে এখানে স্টাইলর সিএসএস না থেকে এটা হবে টেস্ট ডট সিএসএস। তোমার ফাইলটার নামের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? এটা আমরা তো কেটে দিই, দরকার নেই আমাদের। এবার আসো, তাহলে এটা হবে হলো স্টাইল ডট সিএসএস, লিঙ্ক করে ফেললাম। এখন আমরা একটু চেক করে দেখি এটা সেটা কাজ করে কি না। তোমাদেরকে দেখিয়েছিলাম বেশ কয়েকটি আমাদের এক্সটেনশন ছিল। আমরা এইচটিএমএল এর উপর রাইট ক্লিক করার পরে এই যে শো প্রিভিউ আছে, এটাকে জাস্ট সাইডে একটা পোর্শন আমাদেরকে দেখাবে, টোটালি ব্ল্যাঙ্ক হয়ে আছে। পরে এখানে একটা H1 ট্যাগ দিব। নর্মালি H1 লিখলেও চলে আসবে সাজেশন। আবার হেডার ধরে দিলাম, এটা আমরা দিয়ে রাখলাম আপাতত। আচ্ছা, তাহলে হেডারটা চলে আসলো। এখন সিএসএস নিয়ে কাজ করতে হলে যেটা একটা H1, নর্মালি যদি ট্যাগ নিয়ে কাজ করি, ট্যাগের নাম লিখলেই হয়। H1 লিখবো, কার্লি ব্রেস বা সেকেন্ড ব্র্যাকেট যেটা তোমরা বলে থাকো, আমরা প্রোগ্রামাররা এটাকে কার্লি ব্রেস বলে থাকি, কার্লি। আর ফার্স্ট ব্র্যাকেট বলি প্যারেন্থিসিস, আর থার্ড ব্র্যাকেট বলি হলো স্কোয়ার ব্র্যাকেট বলি আমরা। তাহলে কালার লিখবো, দিয়ে লিখতে হবে রেড। সেভ করবো, এই যে ব্যাস সাথে দেখাচ্ছে আমাদের এই পাশে। তার মানে এটা কাজ করে ঠিকঠাক মতো, তাই তো? তোমার টেবিলের কি রো কলাম স্প্যান এগুলো কি টেস্ট করছিলে? এটা টেস্ট করে দিবা, তাহলে তোমার এই কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তো সিএসএসের মধ্যে এরকম কিছু জিনিস ছিল। যদি আমরা চাই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কাজ করবো, বডির ব্যাকগ্রাউন্ড, তাহলে কী করবো? ফার্স্টে আমরা শুরুর দিকে, সাধারণত বডির কোটা শুরুর দিকে করে থাকে মানুষ, তুই উপর নিচে করলে প্রবলেম নাই। তাহলে এটা আমরা কী দিব? ব্যাকগ্রাউন্ড কালার। ধরো আমি হালকা একটা কালার দিতে পারি, মনে করে একটা, বা ব্লু ভায়োলেট দিয়ে একটু দেখি, এই যে এরকম আসলো, এটা ভালো লাগছে না দেখতে। তুমি একটা কালারের একটা কিছু লিখলে সে সাজেশন দিয়ে শুরু করবে তোমার জন্য। এই দেখো, ক্লোন দেওয়ার পরই তোমাকে সাজেশন দেবে। এটা ভিএস কোডের কাজ। ধরো ডার্ক সায়ান দেখি কেমন দেখা যায়। আচ্ছা, এটার মধ্যে যদি হোয়াইট কালার দেই, থাকলো আপাতত এরকম, ঠিক আছে? তার মানে আমরা যে কোডের উপর কাজ করতে পারি। যদি এটা প্যারাগ্রাফ নিয়ে আমি কাজ করি, তাহলে কি করব? আমি সঠিক একটা রিক্যাপ দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আমি ডেমো টেক্সট নিয়ে আসবো, ধরো আমার 20টা ওয়ার্ড দরকার, আমি কীভাবে আনতে পারি? এটা কীভাবে নিয়ে আসতে পারি? লরেম লিখবো, 20 লিখবো, ইন্টারপ্রেস করব, এই যে 20টা ওয়ার্ড অ্যাড হয়ে গেল, ঠিক আছে? এখন আমি এটার উপরে কাজ করতে চাই, তাহলে কি করব? পি ট্যাগ দিলে তো হবে, আমরা ধরো এটা ক্লাস বা আইডি দিয়ে কাজ করতে চাচ্ছি। আইডি লিখবো, ইন্টারপ্রেস করব, ধরো এটার নাম দিলাম প্যারাগ্রাফ বা আওয়ার টেক্সট, বোঝানোর জন্য লিখতেছি, হ্যাঁ। এতটুকু লিখলাম, বা টেক্সট লিখলাম, এতটুকু টেক্সট লেখাটা যার মধ্যে আছে। স্টাইলে চলে আসলাম, যেহেতু এটা আইডি হ্যাশ দিয়ে অ্যাক্সেস করবো, লিখব টেক্সট, এখানে সাজেশন দিবেন নর্মালি। আচ্ছা, টেক্সট লিখলাম, এটা একটা যেহেতু আইডি হ্যাশ দিয়ে দিলাম। এবার ধর আমি কালারটা, ধর ফন্ট সাইজটা আমরা চেঞ্জ করবো। ফন্ট সাইজ মনে করো সাপোজ 20 পিক্সেল দিলে কেমন দেখা যায়। ফাইন, এটা থাকা আপাতত। কালার ধরো ব্লু ভায়োলেট দিলে, আচ্ছা ব্লু ভায়োলেট একদম বোঝা যায় না, এটা বোঝা যায় না। গ্রিন গ্রে থাকলো মনে করো আপাতত। এটা কালার আমাদের ইস্যু না, যে কোথায় কী কাজ হয় এটা বোঝার জন্য। এবং সপ্তাহটা লাইন শেষে আমরা সেমিকোলনটা দিয়ে রাখবো, ঠিক আছে? তাহলে ভুল হবে না, কারণ তুমি এখানে সেমিকোলন না দিলে। আচ্ছা, তাহলে আমাদের মেইন প্যাটার্ন কী সাথে এটা আমাদের কাছে ক্লিয়ার। আমরা এ পর্যন্ত কী কী টপিক দেখছি এই টেবিলের মধ্যে? আমরা লিঙ্ক টিঙ্ক করাতে পারি, আমরা টেবিল, লিস্ট,
তারপর তোমার হলো ইমেজ নিয়ে কাজ করতে পারি, বিভিন্ন মিডিয়া ফাইল, অডিও, ভিডিও, ইউটিউবের কোনো লিঙ্ক দিয়ে আমরা কাজ করতে পারি। আমরা আইডি শিখছি, ক্লাস শিখছি, তারপরে আইডি ক্লাস, আই ফ্রেম শিখছি, তাই না? মোটামুটি ফাউন্ডেশন যেগুলো লাগে এগুলো শেখা আমাদের শেষ। এবার যখন তুমি রিয়েল লাইফে কাজ করবে অনেক কিছু তখন তোমার শেখা হয়ে যাবে আরও। আর এইগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে সামনে এগিয়ে যেতে। ওকে, তুমি কোড বুঝতে পারবা কেন কোন কোডটা লেখা হচ্ছে। আমরা ফর্ম নিয়ে কাজ করছি, টেবিল নিয়ে কাজ করছি, তাই না? আর সিএসএস এর মধ্যে আমরা কী কী দেখছিলাম? মার্জিন প্যাডিং মনে আসছে সবার কাছে, সবার মার্জিন প্যাডিং। আমরা সিএসএস এর মেইন 3টে প্যাটার্ন শিখছিলাম। একটা হলো ইনলাইন, তাই না? একটা ইনলাইন ছিল, একটা ইন্টারনাল ছিল, আর একটা এক্সটার্নাল ছিল। আমি এখন যেটা ইউজ করলাম সেটা হলো এক্সটার্নাল। এবং তোমাদেরকে আমি একটা দেখাইছিলাম, টেইলউইন্ড সিএসএস, মনে আছে কারো? হুম, কারো মনে আছে? কি বললেন স্যার? টেইলউইন্ড সিএসএস গত ক্লাসের শেষের দিকে দেখিয়েছিলাম, যে সিএসএস এরকম র কোড করা ছাড়াও অন্যভাবেও অ্যাড করা যায়। জাস্ট ওটা শর্ট একটা দেখাই দিই, তাহলে একটা আইডিয়া পাবা যে এখন মডার্ন টেকনোলজিতে কীভাবে কাজ করে। আমি তোমাকে একদম কীভাবে শুরু করে সেটা, আর মডার্ন টেকনোলজি কীভাবে জাস্ট একটু টাচ দিয়ে রাখছি। যদি কখনো তুমি ইন ফিউচার কাজ করো এইসব টেকনোলজি নিয়ে, তোমার একদম নিউ মনে হবে না। ওকে, কথা কি বুঝতে পারছি নাকি টাফ মনে হচ্ছে বেশি? আচ্ছা, তাহলে টাফ মনে এটা থাক, সিএসএস তুমি শেখো, সমস্যা নাই। জাস্ট একটু মাথায় রেখো যে ফ্রেমওয়ার্ক নামে কিছু আছে। হ্যাঁ, ফ্রেমওয়ার্ক, সেটা আসলে কম্বাইনলি অনেক কিছু, মানে কাজগুলোকে সহজ করার জন্য তৈরি করা ফ্রেমওয়ার্কগুলো। এইচটিএমএল মানে তোমার, আমরা যে সিএসএস নিয়ে কাজ করি সেগুলো বিভিন্ন রকম ফ্রেমওয়ার্ক হয়ে থাকে। আমরা এগুলোতে আমাদের কাজগুলোকে অনেক সহজ করে ফেলে দিই। আচ্ছা, দেখাই একটু, যেহেতু বলছি একটু দেখাই দিই, তাহলে বুঝতে সহজ হবে তোমাদের। আচ্ছা, এই যে দেখা যায় সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক এটা। সে কি কাজ করবে? আমরা সিএসএস যেগুলো ইউজ করি না, এগুলোকে কম্বাইন করে সে এক্সট্রা কিছু কোড তৈরি করছে, ক্লাস তৈরি করে। সে জাস্ট আমি যদি ক্লাসের নামটা লিখে দিই আমার ইনলাইনে, তাহলে এই যে এখানে এসে যেমন লিখতে হচ্ছে না, কালার এটা হবে, ফন্ট এটা হবে, মার্জিন প্যাডিং এই হবে, এগুলো কিছু আমাদের করতে হবে না, অটোমেটিক এগুলো কভার করে দেবে। এই কালারটা কেটে দিই, হচ্ছে ব্ল্যাকটাই ভালো। আচ্ছা, এরকম থাকলো। এখন এটা অ্যাড করে কীভাবে? অনেকগুলো অ্যাপ্রোচ আছে, আমরা প্রোগ্রামাররা একটা অ্যাপ্রোচ ইউজ করি, আর আজকে তোমাদেরকে দেখাবো আরেকটা অ্যাপ্রোচ, একটা আইডিয়াও দিব তোমাদেরকে। তো সার্চ করবো টেইলউইন্ড সিএসএস, এরকম আরও আছে, বুটস্ট্র্যাপ আছে, আরও অনেকগুলো ফ্রেমওয়ার্ক আমরা জানি আর কি। অনেক বেশি পপুলারের মধ্যে টেইলউইন্ড একটা, বুটস্ট্র্যাপও অনেক বেশি পপুলার, এরকম আরও অনেক পাওয়া যায়। যার যেটা পছন্দ সে সেটা ইউজ করে, কিন্তু সাধারণত একসাথে একই প্রজেক্টের মধ্যে 2-3 রকম ইউজ করে না। সবাই ইউজ করে এরকম যে একটা ফ্রেমওয়ার্ক ইউজ করে, আর যদি কোথাও প্রয়োজন হয় যে না আমি একটু মডিফাই করে ইউজ করতে চাই, তখন সেক্ষেত্রে একটু সিএসএস কিছু রেখে দেয়, কিছু সিএসএস থাকে, আর বেশিরভাগ থাকে হলো ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ। ওকে, বুঝতে পারলাম বিষয়টা? এবার আসলে একটু দেখি আমরা। তা টেইলউইন্ড সিএসএস ওয়েবসাইট চলে আসলাম। দেখো সে বলছে র্যাপিডলি বিল্ড মডার্ন ওয়েবসাইট উইদাউট এভার লিভিং অফ এইচটিএমএল। তার মানে কি বলতেছে? তুমি এইচটিএমএলকে লিভ করে যাবা না, তুমি কোথায় লিখবা? সব কাজ করবা কোথায়? তুমি কাজ করবা হলো এই যে এইচটিএমএলের মধ্যে। সিএসএসকে তোমার যাওয়া লাগবে না। আমরা দেখবো একটু পরে যেটা কীভাবে কাজ করে। এই গেট স্টার্টেডে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে ইনস্টলেশনের বেশ কিছু স্টেপ দেখাবে, টেইলউইন্ড সিএলআই, ইউজ পোস্ট সিএসএস, ফ্রেমওয়ার্ক গাইডলাইন্স, প্লে সিডিএন। তো এইগুলো ইউজ করে যারা যখন বড় বড় প্রজেক্ট করে, আমরা যখন রিয়্যাক্ট, অ্যাঙ্গুলার, ভিউ এই টাইপের যদি প্রজেক্ট করি, তখন সাধারণত আমরা এইগুলো প্যাটার্ন ইউজ করে কাজ করে থাকি। এটা আর যেহেতু আমরা এইচটিএমএল সিএসএস এইচটিএমএল সিএসএস দেখতেছি, তখন আমরা প্লে সিডিএনে ক্লিক করব। ক্লিক করার পরে তোমরা তো কোনো কিছু যে অ্যাড করে না, এটা তো বুঝো। এই যে লিঙ্ক করলাম, তার মানে কি আমাদের লাইব্রেরি ইম্পোর্ট করার মতো না? এটা পাইথনে যে শিখছিলাম লাইব্রেরি ইম্পোর্ট করা, এটি কি ওইটার মতো না? যে আমার একটা জিনিস লাগবে, জাস্ট কানেকশন করে নিলাম, ওইটাকে নিয়ে চলে আসলাম আর কি, বা একটা কানেকশন করালাম। তো এইখানে আমাদের কাজ করতে গেলে দেখো প্লে সিডিএনে ক্লিক করলে, স্ক্রল ডাউন করলে আমাকে একটা ইউআরএল দেখাই দিবে। আমরা যদি স্ক্রল ডাউন করি, অনেক কিছু দেখতে পাবো। এই দেখো লেখা আছে হেডের মধ্যে
দেখছো লেখা স্ক্রিপ্ট সিডিএন টেইলউইন্ড স্ক্রিপ্ট, যেহেতু ওদের জাভা স্ক্রিপ্টের মানে কোড করে রাখা আছে, তো আমরা এটা অ্যাড করবো, এটা অ্যাড করলেও হবে আমাদের। দেখো প্রত্যেকটা দেখছো সেম জিনিস লেখা আছে, এটা আমাদেরকে অ্যাড করতে হবে। তারপরে আরও বেশ কিছু জিনিস আছে, কিছু জিনিস কনফিগারেশন করতে হবে। এটা একটু কেমন কেমন মনে হতে পারে তোমাদের কাছে? আচ্ছা, তাহলে আমরা এটাকে আগে অ্যাড করি, সিম্পলটা তোমাকে দেখাই। তাহলে টেইলউইন্ড কীভাবে অ্যাড করবো মুখস্থ করার দরকার নাই। আমি এখানে আসলাম, যে সিএসএস লিঙ্ক করা আছে আমি আরেকটা অ্যাড করে ফেললাম, কোনো সমস্যা নেই। এরকম অনেক অ্যাড করে, তোমরা ওয়েবসাইটগুলো যখন ভিউ পেজ সোর্স দিয়ে দেখবা, দেখবে এরকম অনেক কিছু অ্যাড করা থাকে হেডের মধ্যে। আচ্ছা, এইটা আমরা অ্যাড করলাম। অ্যাড করার পর আমি যখন কাজ করাতে চাই, দেখো একটু আমি এটাকে কমেন্ট করে রাখি আপাতত। দেখো সব কমেন্ট হয়ে গেল, এসব কোনো কিছু কিন্তু আর নাই, নর্মাল হয়ে গেছে। আর ভিএস কোডে যদি কমেন্ট করতে চাও, কন্ট্রোল দিয়ে যে ফরওয়ার্ড স্ল্যাশটা আছে, এই স্ল্যাশটা এটা প্রেস করলে কমেন্ট হয়ে যায়, আবার কন্ট্রোল স্ল্যাশ দিলে আনকমেন্ট হয়ে যাবে, ইজি। যদি আমি এটাকে আবার সিলেক্ট করি, কন্ট্রোল স্ল্যাশ দিই, এই দেখো আমাকে ধরে ধরে কেটে কেটে ঠিক করতে হবে না, আবার কন্ট্রোল স্ল্যাশ দিলাম, ব্যাস এটা আপডেট হয়ে গেল। এবার আসো এখানে আমরা একটু কাজ করি, আমরা আইডিটা সব কেটে দিই আগে, কাজ করে কীভাবে এগুলো নিয়ে একটু দেখবো। আমরা সিএসএস এর কাছে যাবো না, বাট সিএসএস করা কমপ্লিট হয়ে যাবে। তাহলে কীভাবে করতে পারি, আমরা এদের ডকুমেন্টেশনে চলে আসি। দেখো সে কী বলতেছে আমাদেরকে, এই দেখো H1 হেডারের মধ্যে সে কী করছে, ক্লাস অ্যাড করছে, ইটস টেক্সট 3XL। তো এরকম কিছু ক্লাস তারা বানিয়ে রাখছে। বিষয়টা হলো এই যে টেক্সট 3XL মানে কিন্তু একটা কোড করা আছে যে টেক্সটের সাইজটা কত বড় হবে, দেখো ফন্ট, বোল্ড, আন্ডারলাইন, এই ওয়ার্ডগুলো কি মিনিংফুল ওয়ার্ড না? একটা হলো সিএসএস এর মধ্যে যে অনেক কিছু লেখা হবে, ওগুলো অনেক কিছু মিনিংফুল ওয়ার্ড নাও হতে পারে, বাট এইটা অনেক মিনিংফুল না, মনে রাখার মতো। আন্ডারলাইন লেখা মানে আন্ডারলাইন হয়ে যাবে, যদি ফন্ট বোল্ড লিখি ফন্ট বোল্ড হয়ে যাবে। আমাকে কিন্তু ফন্ট সাইজ, ফন্ট উইথ বা ফন্ট ওয়েট এগুলো নিয়ে কাজ করতে হলো না। তাহলে আমি ফার্স্ট হয়ে এটা নিয়ে চলে যাই, 3XL নিয়ে চলে গেলাম, কপি করলাম, এখানে নিলাম, আমি H1 পাশে স্পেস দিয়ে এটাকে পেস্ট করে দিলাম। কিন্তু এটা যদি একটা ক্লাস, তাহলে অবশ্যই আমাকে ক্লাস লিখতে হবে। ক্লাস কেন? কারণ ক্লাস তো মাল্টিপল জায়গায় ইউজ করে। দেখছো লেখাটা বড় হয়ে গেছে, আমি যদি আবার কাট করে তোমাকে দেখাই, আমি কিন্তু কোনো সিএসএস লিখলাম না, জাস্ট লিখলাম ক্লাস টেক্সট 3XL। এদের সব কোডগুলো একটু মিনিংফুল থাকে, তুমি দেখে বুঝতে পারবে। আমি যদি কাট করে ফেলি, ঠিক আছে, ছোটো হয়ে গেছে, আবার পেস্ট করে ফেললাম, দেখো বড় হয়ে গেছে। 2XL দাও, এটা সাইজ একরকম হবে, ঠিক আছে। আমরা এইভাবে কাজ করাতে পারি। 3XL দিই, 4 আছে কিনা দেখি, এই যে 4টাও আছে। এবার তোমার দরকার হলে এই লেখাটা একটু মোটা মতো হবে, তাহলে মোটা হতে গেলে কী করতে হবে, দেখো এখানে লেখা আছে ফন্ট বোল্ড। যেহেতু টেইলউইন্ডের কমান্ড এগুলো ক্লাস, তার মানে এই ফন্ট বোল্ডের এগেনস্টে কিন্তু ওদের কোড করে রাখা আছে। সেই কোডটা কোথায় করে রাখা, এই যে সিডিএন টেইলউইন্ড সিএসএস আছে না, এখানে কোডগুলো করে রাখা আছে। আমি ফন্ট বোল্ড দিলাম, কিছু বোল্ড হয়ে গেল, ইন্টারেস্টিং না? আমি কি কথাগুলো বুঝতে পারছি যে কী হচ্ছে আসলে বিহাইন্ড দ্য সিন? একটু একটু বোঝা যায়। প্রোগ্রামাররা এইগুলো ইউজ করে বেশি, ওই যে একটু কম ইউজ করে, বাট তারা পারে বলে এগুলো সহজে কাজ করাতে পারে। যখন যেটা চেঞ্জেস করা দরকার, সাপোজ কোনো একটা কিছু টেলিউইন্ডে সে করতে পারছে না, তখন সে হেল্প নেয়। এই কারণে প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে টাও থাকে, আবার টেলিউইন্ডটাও থাকে। এমন না যে একটা প্রজেক্টের মধ্যে জাস্ট শুধু টেলিউইন্ডেই কাজ করে, অন্য কিছু দিয়ে কাজ করে না, এমনটা না আসলে। আমরা কি একটু একটু বুঝতে পারছি কী হচ্ছে এখানে? হ্যালো, বুঝতে পারছি কি হচ্ছে? এখন আসি একটু দেখে আসি এই লিঙ্কের মধ্যে আসলে কি আছে, সে কি নিয়ে আসলো আমাদের এখানে, দ্যাটস ওয়াই এগুলো কাজ করে। আমি এই পেজে চলে গেলাম, ব্রাউজারে যেয়ে আমি লিঙ্কটাকে পেস্ট করলাম। কি দেখা যায়, কিছু বোঝা যায় এখানে? অনেক ঘিজিবিজি না লেখা না, স্যার। অনেক ঘিজিবিজি লেখা।
এখানে আসলে আমরা যে সিএসএস করতাম না, সেই সিএসএসগুলোকে এখানে লিখে রাখা আছে। দিয়ে তোমরা যে ক্লাস বানাও না, মনে আছে ক্লাস বানানো? ঠিক ধরো এই যে টেক্সট 4XL যেটা হবে, এই 4XLটা থাকলে লেখার সাইজ কেমন হবে সেটা কন্ট্রোল হয় কি দিয়ে, ফন্ট সাইজ দিয়ে না। তো তারা ওইখানে ফন্ট সাইজটা অ্যাড করে রাখছে। তুমি এইটুকু অ্যাড করবে মানে বিহাইন্ড দ্য সিন ওই কোডটা কাজ করবে। যদি দেখতে চাও, আমি যদি 4XLটাকে কপি করি বা ফন্ট বোল্ডটাকে কপি করলাম বা বোল্ডটাকে কপি করলাম, এখন এই পেজে একটু সার্চ করে তোমাকে একটু দেখাই। নিয়ে আসলাম Ctrl+V, Ctrl+F, দেখছো যে বোল্ড লেখা আছে। বোল্ড তো কয়েক জায়গায় আছে, এখন খুঁজে খুঁজে দেখতে হবে কোন বোল্ডটা আসলে। এই দেখো একটা আছে সেমি বোল্ড, সেমি বোল্ড হলে তার সাইজ হবে 600, বোল্ড হলে হবে 700, এক্সট্রা বোল্ড হলে হবে 800। দেখছো? তারপর সে কিন্তু কোড করে রাখছে আগে থেকে। আমরা যে লিখি, এই দেখো 4XL ইউজ করলাম না, এই দেখো 4XL লেখা আছে এখানে। একটু বড় করলে সহজ হবে হোপফুলি। বেশি বড় হয়ে গেল। তার মানে এই কোডটার পিছনে তুমি যেগুলো লিখতেছো, এই যে 2XL এটা ক্লাস লিখতেছো, 2XL মানে সে ফন্টের সাইজটা কতটুকু সেট করে দিচ্ছে, লাইন হাইটটা কতটুকু সে সেট করে দিচ্ছে। আমি যদি এখন আর ইন্টারেস্টিং কিছু জিনিস দেখাই, ধরো তুমি চাচ্ছ যে মার্জিন বা প্যাডিং নিয়ে তুমি কাজ করবা, তুমি লিখবা না এখানে, মোস্ট অফলি এটা হলো পিটি। আচ্ছা, এটারও এক্সটেনশন আছে টেইলউইন্ডের। আচ্ছা, ফন্ট বোর্ডটা থাক, আমি এখানে দেখে তোমাদের দেখাই। আমরা টেইলউইন্ডের সাইডে চলে আসি। দেখো এখানে কম্পোনেন্ট আছে, অনেক কিছু আছে। পাশে একটু এক্সপান্ড করলাম। এখানে আমরা সার্চ করতে পারি। ধরো আমাদের লাগবে হলো, এখানে আমরা ফন্ট নিয়ে কাজ করি, তো ফন্ট, আচ্ছা ফন্টটাই আমরা লিখি এখানে, ফন্ট উইথ ফন্ট স্টাইল, আচ্ছা ফন্ট সাইজ, ও মার্জিন প্যাডিং, প্যাডিংটা আমি এখানে লিখি, মার্জিনটা লিখি, মার্জিনে চলে গেলাম। এখন সে আমাকে মার্জিনের কোডগুলো দেখাবে। খেয়াল করে দেখো, আমরা যে কথাগুলো লিখতাম এটা আমরা বুঝি, একটু বড় করে দেখাই তোমাদেরকে। এই কথাগুলো কি বুঝি আমরা? জি স্যার। এটা বুঝি। কি লেখা আছে এখানে? মার্জিন লেফট। তুই লেফট সাইডে মার্জিন দিবে কতটুকু সেটা বলা আছে, তাই না? মানে মজা হবে এগুলো দেখলে। ধরো ফর এক্সাম্পল আমরা পিক করি কোনটাকে, নিচে একটু চলে যাই। আচ্ছা, REM এটা একটা রেশিও, আমি প্রথমে এটাই দেখাই আপাতত। ধরো ফর এক্সাম্পল আমি এটাই দেখাই। ডাবল যেখানে আছে ওটা দেখাতে বুঝতে সহজ হবে আরও। ধরো তোমার কোথাও লাগবে মার্জিন লাগবে 1 পিক্সেল, তুমি যদি লিখে দাও যে মার্জিন -px, এটা অ্যাড করো, মার্জিন অলরেডি অ্যাড হয়ে যাবে। যদি 0 লাগে, মানে ধরো তোমার লাগবে হলো লেফটে, তাহলে ML মার্জিন লেফট -0, মানে লেফটে তুমি দিবা, মার্জিন লেফটে দিবা 0। দেখছো মিনিংফুল না? এতটুকু লেখা লাগলো তোমার, তুমি শুধু HTML এটা লিখে দিবা, CSS এর মধ্যে অটোমেটিক এই কাজটা করা শুরু করবে। এটা ধরো একটা কম্বাইন একটা জিনিস, এরকম অনেক কম্বাইন জিনিসপত্র আছে এখানে। আমরা লিখলাম MYPX, সেটা কি করে, মার্জিন টপটাকে আর মার্জিন হলো বটম, এটাকে 1 পিক্সেল করে দিবে। এতটুকু কোড লিখবো, বাট কাজ হবে কতটুকু এই টোটালটার। যদি আমরা টেস্ট করে দেখতে চাই, এদের যে কমান্ডগুলো ফিক্সড, এই ফিক্সড কমান্ডগুলো থেকে অনেক আছে। তুমি স্ক্রল করে দেখো, স্ক্রল বারটা এখানে আছে, এখন অনেক আছে। তোমার যেটা প্রয়োজন তুমি সেটা ইউজ করতে পারবে এখান থেকে। আর যখন তোমার এটাতে কাজ হবে না, যে আমার প্রয়োজন মতো যেটা দরকার সেটা আমি পাচ্ছি না বা করতে পারছি না কোনো কারণে, সেই টাইমে তুমি CSSটা করে ফেলবা। ধরো আমি এখান থেকে মার্জিন টপটাকে নিয়ে দেয় MY1, কপি করলাম, জাস্ট আমাদের কোডের মধ্যে এখানে পেস্ট করে দিব। MY যদি 2 দেই, 3 দেই, এই যে 3 দিলাম, দেখছো? যদি 5 দেই, দেখছো অনেক ডিফারেন্স হয়ে যাচ্ছে, খেয়াল করছো? তাহলে আমাদের কিন্তু এক্সট্রা কোনো কিছু করা লাগতেছে না। এটা তোমাকে আইডিয়া দিলাম যে লাইব্রেরি দিয়ে কীভাবে কাজ করা হয়, ফ্রেমওয়ার্ক দিয়ে কীভাবে কাজ করতে হয়। কোনো কনফিউশন আছে এটা? এইটার মধ্যে এগুলো নিয়েই কিন্তু, মানে তুমি অনলাইনে সার্চ করে দেখো, টেইলউইন্ড নিয়েই অনেক কিছু আছে। জাস্ট এটা CSS একটা ফ্রেমওয়ার্ক নিয়ে, জাস্ট একটা বেসিক তোমাকে একটা আইডিয়া দেওয়া হলো।
কখনো এক্সপ্লোর করতে মন চাইলে এক্সপ্লোর করে দেখতে পারো। কারো কোনো কথা আছে এগুলো নিয়ে? আর এটা যদি অ্যাড না করো এই একটা সিএসএসও কাজ করবে না। দেখো আমি যেটাকে কমেন্ট করি এই লাইনটাকে, জাস্ট কন্ট্রোল স্ল্যাশ দিলাম, দেখছো সব হারিয়ে ফেললো, আবার চলে আসলো। কোনো প্রশ্ন আছে এগুলো নিয়ে? হ্যালো? না স্যার। আচ্ছা, এখন তো তুমি এই লেখাটাকে একটু সেন্টারে আনতে চাও। আমরা আপাতত টেলউইন্ডকে আবার বাদ দিয়ে দিই এখান থেকে। আচ্ছা, এটাকে একটু দিয়ে রাখি গ্রুপে, যদি কারোর পেতে সমস্যা হয়। টেলউইন্ড সিএসএস। আচ্ছা, তাহলে এটা আমাদের এই কাজগুলো হলো। আমরা যদি এখন অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করতে চাই, আমরা ইনলাইনে বা ইন্টারনালে এক্সটার্নালে লিখতে পারি যে টেক্সট অ্যালাইন সামথিং। তো অ্যালাইনমেন্ট নিয়ে অনেক কিছু আছে, ফ্লোট নিয়ে আসে, এগুলো আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করবা, তাহলে আরও সহজ হবে তোমাদের জন্য। মানে মেইন কথা হলো এইচটিএমএল তোমাকে হেল্প করবে একভাবে, সিএসএস তো মানে এইচটিএমএল তুমি জাস্ট ফাউন্ডেশনটা বানাচ্ছ, সিএসএস দিয়ে তোমার রং চং যা মন চাই যেভাবে মন চাই ডিজাইন তোমার করতে পারো। মানে এর তো কোনো লিমিট নাই, কারণ এক একজনের পছন্দ এক এক রকম, কালার কম্বিনেশন, টেক্সট অ্যালাইনমেন্ট বলো, প্যারাগ্রাফ বলো, বর্ডার দেওয়া বলো, এটা কারোটার সাথে কারণ মিলবে না। বাট তুমি যে রেসিপিগুলো জানো তাহলে তোমার এগুলো কমপ্লিট করতে সহজ হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখলাম হলো টেইলউইন্ড দিয়ে কীভাবে কাজ করে, এটা আইডিয়া নিয়ে ফেললাম। আপাতত এগুলো সব কেটে দিই, আমি সিম্বল করে ফেলি। আমাদের সিএসএসটা থাকলো এখানে, এটা দরকার নাই। এখানে আমরা একটা আইডি ইউজ করছিলাম, নাম দিলাম টেক্সট। আর আচ্ছা, আমি চেঞ্জ করলাম তারপরও এটা আপডেট হচ্ছে না কেন, কে বলতে পারবা? ইস্যু কোথায়? ইস্যুটা হলো এই যে সিএসএসটা আনকমেন্ট করা আছে না, এই দেখো, দেখছো এখন ঠিকঠাক মতো কাজ করে। সেভ করে ফেললাম, ঠিকঠাক মতো কাজ করে, ফাইন। এখন আমরা শুরু করবো জাভা স্ক্রিপ্ট। কারো কি জাভা স্ক্রিপ্ট সময় কোনো আইডিয়া আছে বা কেন ইউজ করে? আমি কিন্তু বেশ কয়েকবার এক্সপ্লেন করছি এর আগেও টুকটাক করে। জাভা স্ক্রিপ্ট কি কে বলতে পারবা? জাভা স্ক্রিপ্ট কি? না স্যার। আচ্ছা, জাভা স্ক্রিপ্ট হলো তোমার একটা প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল সিএসএস তুমি যেটা দেখলে এটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। হ্যাঁ, তাহলে জিনিসটা কাজ করবে এইভাবে। মনে করো ফর এক্সাম্পল তোমার একটা ওয়েবসাইট আছে, এটা তুমি বিল্ড করলে কি দিয়ে? এইচটিএমএল আর হলো সিএসএস দিয়ে বিল্ড করলে। তো এখানে প্রোগ্রামিং তুমি কোনো কিছু আনতে রাখতে পারবে না এর মধ্যে। তুমি যদি এইচটিএমএল দিয়ে কাজ করো, সিএসএস দিয়ে কাজ করো, তুমি অনেক কিছু চাইলে লজিক্যাল কোনো কিছু আনতে পারবে না, কারণ লজিক্যাল কাজ করার জন্য তো এটা তৈরি করা না। এইচটিএমএল হলো আর সিএসএস হলো, জাস্ট স্ট্রাকচার তৈরি হলো, সিএসএস আরও সুন্দর করে দিল স্ট্রাকচারটাকে। এখন এর উপরে তুমি প্রোগ্রামিং যদি অ্যাপ্লাই করতে চাও ফ্রন্ট এন্ডে, খেয়াল করবো ফ্রন্ট এন্ড একটা জিনিস, আর একটা হলো ব্যাক এন্ড। ব্যাক এন্ড হলো সার্ভার সাইডে যে কাজগুলো হয়। তুমি একটা যেমন ফেসবুক যদি একটা এক্সাম্পল দিই, তুমি বুঝতে সহজ হবে। ফেসবুক তুমি যখন লগ ইন করো, ফার্স্টে যে পেজটা দেখো তুমি ফেসবুক ওয়েবসাইটে গেলে, ওটা জাস্ট ফ্রন্ট এন্ডের জিনিস। আর যখন তুমি ধরো আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছো, তো ব্যাক এন্ড থেকে তথ্য মানে সার্ভারে যে তথ্য রাখা আছে তোমারটা, ওটা ম্যাচ করলে তোমাকে অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে দেয়, আদার্স অ্যাক্সেস করতে দেয় না। তো ব্যাক এন্ড থেকে তথ্যগুলো চলে আসে তোমার এখানে। তো ব্যাক এন্ডে ওরকম অনেক কিছু তৈরি করতে হয়, অনেক কিছু মেনটেন করতে হয়। ফ্রন্ট এন্ডে যেহেতু মেনটেন করতে হয় এইচটিএমএল সিএসএস, আর সাথে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জাভা স্ক্রিপ্টের প্রয়োজন হয়, জেএস, সংক্ষেপে বলা হয় জেএস। এবং ওয়ার্ল্ডের টপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে তার মধ্যে আছে পাইথন আর জাভা স্ক্রিপ্ট। যদি আমি এখন একটু সার্চ করে তোমাকে দেখাই তাহলে বুঝতে সহজ হবে। আমরা যে পাইথন শিখলাম না, ওয়ার্ল্ডের মানে সবচেয়ে পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে হলো
পাইথন আর হলো জাভা স্ক্রিপ্ট আছে। তুমি যদি এই দুটো খুব ভালো করে শিখতে পারো তাহলে অন্য ল্যাঙ্গুয়েজগুলো শেখা প্লাস তোমার হলো আপকামিং যে টেকনোলজি নিয়ে কাজ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, কাজটা তোমার সহজ হবে। এগুলো অনেক ক্ষেত্র আছে, অনেক ক্ষেত্র। টপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 2024 সার্চ করি, দেখো তো প্রথমেই কোনটা আসলো? পাইথন। এরপরে কোনটা আসলো? জাভা স্ক্রিপ্ট না? কারণ তুমি ব্রাউজারে যত রকম ওয়েবসাইট ইউজ করো, ওয়েবসাইট ইউজ করতে গেলে কি ওখানে এইচটিএমএল সিএসএস লাগবে না? আর এইচটিএমএল সিএসএস দিয়ে কি প্রোগ্রামিং করা যায়? যায় না। তো ফ্রন্ট এন্ডে প্রোগ্রাম করতে অবশ্যই জাভা স্ক্রিপ্ট লাগবে। আর এখন টেকনোলজি একটু আপডেট হয়ে গেছে, দ্যাটস ওয়াই ব্যাক এন্ডে আগে জাভা স্ক্রিপ্ট ইউজ করা যেত না, বাট এখন নোড জেএস এর থ্রুতে অ্যাক্সেস করা যায়। এত না জানলে চলবে, জাস্ট তুমি জানো যে ফ্রন্ট এন্ডে আমরা ইউজ করতে পারি জাভা স্ক্রিপ্ট। তাহলে পৃথিবীর যত ওয়েবসাইট তুমি দেখো তাদের ফ্রন্ট এন্ডের কাজে কি ইউজ করছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে? জাভা স্ক্রিপ্ট। এটা ছাড়া আর কোনো কিছু নাই, ঠিক আছে? আর যদি ওয়েব নিয়ে কাজ করতে হয়, ওয়েব আর ডেস্কটপ বেস আর মোবাইলের, এছাড়া তো আর কোনো ওয়ে নাই আমাদের। এই তিনটাই তো মেইন জায়গাগুলো। আস্তে আস্তে আইওটি নিয়ে হচ্ছে, বাট আইওটির ক্ষেত্রে তোমার ইউআইটি একটু কম ইম্পর্টেন্ট থাকে। তাহলে এখন আমরা জাভা স্ক্রিপ্ট সম্পর্কে একটু আইডিয়া নিব। আচ্ছা, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে কমন কী কী থাকে কেউ বলতে পারবা? ভ্যারিয়েবল থাকবে, ইফ এলস থাকবে, প্রিন্ট থাকবে। হ্যাঁ প্রিন্ট মানে কিছু দেখাতে হবে, একটা ভ্যালু নিতে হবে, মানে ইনপুট আউটপুট যেটা আছে। তাহলে ইন, আমি আউট, এটা এখানে লিখে দিলাম, ইনপুট আউটপুট হতে হবে অবশ্যই। আচ্ছা, ভ্যারিয়েবল থাকতে হবে সেখানে, তাই না? ইফ এলস থাকবে কন্ডিশন চেক করার জন্য। তারপর আমরা টার্নার ইউজ করতে পারি, বা না ইউজ করলাম ইফ এলস ইউজ করলাম। আমরা লুপ ইউজ করবো না, লুপের মধ্যে ফর লুপ আছে, ওয়াইল লুপ আছে, আজাজো লুপ সেখানে সাপোর্ট করবো, সেই লুপগুলো একটা কাজ বারবার করতে গেলে। ফাংশন শিখছি আমরা, ফাংশন। হ্যাঁ স্যার। আচ্ছা, ফাংশন কেন ইউজ করে জানো? ইয়েস স্যার। ফাংশন কেন ইউজ করে? কেউ বলতে পারবো ফাংশন কেন ইউজ করে? আমরা ভুলে গেছি সব। কোনো কাজকে সহজ করার জন্য। আসলেই কি তাই? কোনো কিছু সহজ করার জন্য? একটা ব্লক অফ কোডকে ধরে তুমি একটা রেখে দিবে, যে ডিভ টিভ দেখছো না এইচটিএমএল ডিভের মতো, জাস্ট ওটাকে ধরে একটা রাখলে যখন ডাকবে ওটাকে ডেকে কাজ করলে, কল করে কাজ করলে আসলে। তো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফাউন্ডেশন মানে বেসিক যেটা, সেটা হলো এইগুলো, যেখানে ইনপুট আউটপুট হবে, ভ্যালু রিসিভ করা, ভ্যালু দেখানো যাবে, ভ্যারিয়েবল থাকবে, ভ্যালুর মধ্যে টাইপ হতে পারে, সেগুলো পরের ইস্যু। ইফ এলস থাকবে, ইফ এলস মানে শুধুমাত্র ইফ আর এলস এতটুকু না, কিন্তু আরও কিছু থাকতে পারে, ইফ এলস ইফ এরকম থাকতে পারে। লুপ বলতে এটা মানে একটা কাজ বারবার করানোর কাজগুলো, ফাংশন। তার মানে জাভা স্ক্রিপ্ট যেহেতু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা স্ক্রিপ্ট, তার মানে এর মধ্যে কি এই টাইপের ফাংশনগুলো থাকবে না? ভ্যালু দেখানো যাবে, রিসিভ করা যাবে, ভ্যারিয়েবল থাকবে, ইফ এলস থাকবে, লুপ থাকবে, ফাংশন থাকবে। যে তোমরা অলরেডি এগুলো জানো, জাভা স্ক্রিপ্টে কীভাবে কাজ করতে হয় এটা হলো আমার মেইন ফোকাস, যে জাভা স্ক্রিপ্টে কীভাবে কোড করে দেখাতে হয়, এই কাজগুলো করতে হয়। তারপরে এইচটিএমের সাথে আমরা আস্তে আস্তে, আর যে কয়দিন বাকি আছে তখন আমরা এইচটিএমের সাথে জাভা স্ক্রিপ্ট কীভাবে কম্বাইনলি কাজ করতে হয় সেটা আমরা আস্তে আস্তে দেখবো। আচ্ছা, এটাকে আমরা ইরেজ করে দিলাম আপাতত। এখন এখানে আমার ফাইল কয়টা আছে? ফাইল কয়টা? দুইটা। যেহেতু জাভা স্ক্রিপ্ট দিয়ে কাজ করবো, আরেকটা ফাইল লাগবে না? ইয়েস স্যার। আমি ধরো এখানে একটা ফাইল খুললাম, মনে করো তার নাম দিলাম আমি app.js ফর এক্সাম্পল, জাস্ট একটা জেএস ফাইল খুললাম। দেখছো এগুলো আইকনগুলো ডিফারেন্ট। আইকনটা ডিফারেন্ট আসার কারণটা হলো আমার এখানে এক্সটেনশন অ্যাড করা আছে, ওটার কারণে এটা ডিফারেন্ট দেখায়। এই যে ম্যাটেরিয়াল আইকন, এটা অ্যাড করা, দ্যাটস ওয়াই আইকনটি ওরকম দেখা যায়। আমি যে ধরনের ফাইল তৈরি করব আইকনটা ওই ধরনের হয়ে যাবে। তাহলে তার সাথে যে আমার এইচটিএমএলটা রিলেশন করতে হবে, যেমন সিএসএস রিলেশন ছিল, আচ্ছা এখন ওই রিলেশনটা আমরা এখানে করাবো। সবসময় একটু খেয়াল রাখবা যে আমাদের সিএসএসটা সবসময় অ্যাড হবে হলো হেডে, হ্যাঁ হেডে। আর জাভা স্ক্রিপ্টটা অ্যাড হবে জাভা স্ক্রিপ্ট .js,
জেএসটা অ্যাড হবে হলো বডির শেষে, একদম শেষে, কারণ এর মধ্যে অনেক টাইপের লজিক থাকতে পারে। এখন সিএসএস তো ছোটোখাটো একটা ফাইল, তাড়াতাড়ি লোড হবে। একটা ওয়েবসাইটের মেইন কাঠামোটা আগে লোড হওয়া উচিত না? তারপর ধরো আমি একটা বাটনে ক্লিক করলাম, ক্লিক করলে কী হবে, অমুক বাটনটা কী করবে, ইচ অ্যান্ড এভরিথিং, বা আমাকে টাইম দেখাবে, এই যা যা আছে, এই কাজগুলো তো হলো পরে করা উচিত না, আগে স্ট্রাকচার লোড হওয়ার পরে। দ্যাটস ওয়াই আমরা মানে সাইটগুলোকে অপটিমাইজ করে রাখতে হবে, ঠিকঠাক রাখার জন্য আমরা স্ক্রিপ্ট ফাইলটা একটা নিচে রাখি। আমরা এখানে লিখব স্ক্রিপ্ট, এই যে লেখা আছে স্ক্রিপ্ট, এটা প্রেস করলাম, সরি এই স্ক্রিপ্টটা না, আসলে এই যে স্ক্রিপ্ট সোর্স, এটা সোর্সের মধ্যে কোনটা দিব, ওই যে অ্যাপ ডট জেএস। আমাকে একটু বলতে পারবা কেউ যে কেন আমি এটা এখানে লিখলাম, উপরে না লিখে? উপরে লিখলেও কাজ করবে, কোনো সমস্যা নাই, বাট এটা সবসময় ছোটো থাকবে না, এখানে লজিক থাকবে, অনেক বড় হতে পারে, অসুবিধা কিছুই না। এমনও হতে পারে মাল্টিপল জেএস ফাইল থাকতে পারে, একটা ওয়েবসাইটের মধ্যে মাল্টিপল জেএস থাকতে পারে। এটা কি বুঝতে পারলাম? স্যার এখানে এটা সেভ দিয়ে লিখলেন কেন? কোনটা এই নিচে লিখলাম কেন, তাই তো? হ্যাঁ আচ্ছা, এটা নিচে লেখার উদ্দেশ্যটা হলো, যেহেতু এটা প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ, তোমার ধরো HTML CSS কী করে, তোমার স্ট্রাকচার তৈরি করে দেয় না একটা ওয়েবসাইটের। এখন ধরো যদি আমি এই ফাইলটাকে উপরে রাখি, তাহলে এটাও ফার্স্টে লোড হবে, CSS যখন লোড হবে এটাও একই সময় লোড হবে। তো এখানে তো অনেক লজিক থাকতে পারে, অনেক লজিকের কারণে এই ফাইলটা একটু ভারী হতে পারে। যদি এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা জাস্ট মার্কআপ না যে এই লিখলাম এই হলো, বুঝতে পারছি? দ্যাটস ওয়াই এটা লোড হতে টাইম বেশি লাগবে বলে আমরা সাধারণত এটা বডির নিচে রাখি, তাহলে ফার্স্টে এগুলো লোড হয়ে যাক, ওয়েবসাইটটা রেডি হয়ে যাক, শেষে এটা লোড হোক। ঠিক আছে, এটা হলো বেস্ট প্র্যাকটিস, এটাকে বলা হয়। বুঝতে পারলাম বিষয়টা? কেউ কিছু বলো, বোঝা যায় কিনা? জি স্যার। আচ্ছা, এখন আসো আমরা একটু এই স্ক্রিপ্ট একটা লিখলাম এখানে, এর মধ্যে কোনো একটা কমান্ড লিখি। আমরা চাইলে এখানেও স্ক্রিপ্ট ট্যাগ লিখে এখানেও কমান্ড লিখতে পারতাম, যদি এমনটা করতাম, বাট আপনাকে ভালো অ্যাপ্রোচ সরাসরি দেখাচ্ছি। এরকমটা না করে কাট করে নিয়ে আমি লিখতাম স্ক্রিপ্ট, CRIPT স্ক্রিপ্ট, এই যেরকম থেকে এর মাঝখানে আমরা কোড করতে পারতাম। ঠিক আছে, যেমনটা আমরা ইন্টারনাল সিএসএসে করলাম না, স্টাইল লিখতাম হেডের মধ্যে, লিখে ওর মধ্যে সিএসএস করতাম, সামথিং লাইক দ্যাট। বাট আমরা যেহেতু ওই প্যাটার্নটা জানি, এটা না দেখে সরাসরি আমরা ওই অ্যাপ ডট জিএস এর মধ্যে আমরা কাজ করব। আসো অ্যাপ ডট জিএস এর কাছে চলে আসি। কোনো একটা কিছু যদি স্ক্রিনে দেখাতে চাই আমি, যে কোনো একটা কিছু আমি স্ক্রিনে দেখাবো, সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হলে কনসোল ডট লগ, মানে এর আউটপুটটা তুমি বলতে পারো কনসোল ডট লগ। জাস্ট মনে করতে পারো ইয়ের মতো, প্রিন্টের মতো মনে করতে পারো, প্রিন্ট যে ফাংশনটি ওর মতো, হ্যালো মেহেরপুর, আমি লিখলাম, সেভ করলাম। আচ্ছা, এখন আমরা একটু এটাকে লোড করি। এটা আমাদের গো লাইভ আছে, এটাতে আমরা ওপেন করব, আমাদের এই ব্রাউজারের মধ্যে ওপেন হবে। আপাতত আমাদের একটাও দরকার নেই আর। গো লাইভে ক্লিক করলাম। আচ্ছা, আমরা হ্যালো মেহেরপুর লিখে আসলাম না, এটি কোথাও দেখাচ্ছে? দেখো তো, খুঁজে পাও কোথাও? না স্যার। আসলে দেখা যায় না না। স্যার। আচ্ছা, আমরা এখন রাইট ক্লিক করলাম, এবার যাবো হলো আমরা ভিউ ইন্সপেক্টে চলে যাব। ইন্সপেক্ট, দেখো এখানে একটা জিনিস লেখা আছে কনসোল লেখা, দেখছো কনসোল লেখা আছে, এখানে চলে আসবো। এবার কি কিছু খুঁজে পাওয়া যায়? এই দেখো, তারপরে এই কনসোল জায়গাটা হলো জাভা স্ক্রিপ্টের কমান্ড রান করার জন্য, এখানে আমরা কমান্ড দিয়ে জাভা স্ক্রিপ্টের কোড এই পেজের উপর রান করাতে পারি। ঠিক আছে, তার মানে জাভা স্ক্রিপ্ট রান করবে কোথায়? নর্মালি এই কনসোলের এখানে। এখন যদি আমি এটাকে ইনজেক্ট করতে চাই এখানে, সেটা আমরা করতে পারবো, যে এই স্টাইলের মধ্যে দেখা যাবে জাভা স্ক্রিপ্টের কোডকে ফোর্স করবো, আমি একটা কিছু তৈরি করলাম, করে তাকে বললাম যে ঠিক আছে তুমি এটাকে দেখাও এই স্টাইলের মধ্যে, দ্যাটস ফাইন, তাও দেখাবে, কোনো সমস্যা নেই।
তাহলে কাজটা কি হলো, আমি পেজটা যখন লোড দিব, আমি এটাকে ক্লিয়ার করলাম, খেয়াল করে ক্লিয়ার করে দিলাম, যদি পেজটাকে লোড দিই তখনই সরাসরি চলে আসবে। তার মানে ফার্স্টে HTML CSS লোড হচ্ছে, এরপর জাভাস্ক্রিপ্ট লোড হয়ে জাভাস্ক্রিপ্ট যদি বলা আছে যে তুমি কনসোলের মধ্যে লগ আকারে দেখাবা লেখাটা। এটাকে একটু বড় করি, এবার রান করলাম, দেখছো চলে এসছে হ্যালো মেহেরপুর। এগুলো যা যা আছে এগুলো ইগনোর করবো, কোনো সমস্যা নেই। আমাদের মেইন ফোকাসিং পয়েন্ট হলো এইটা। এই লেখাটা কোথা থেকে আসলো, আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আসলো। বুঝতে পারলাম? হ্যালো, জি স্যার। বোঝা যায়? জি স্যার, এটা HTML কিভাবে ইনপুট করব? আচ্ছা হ্যাঁ, এটা আমি আস্তে আস্তে দেখাবো। এখন আমার টার্গেটটা হলো, এটা তো জেএস ফাইলের মধ্যে আছে, এর সাথে HTML এর সাথে কোনো কানেকশন হচ্ছে না, মানে ওই সেন্সে কানেকশন হচ্ছে না যে আমি যে এগুলো থ্রুতে দেখাবো ও তো এটা করতে পারছে না, তাহলে আমি কীভাবে দেখাতে পারি, তাই তো? ওকে ফাইন, আমরা এটা দেখার ব্যবস্থা করতে পারি। এখন আমরা এই প্যারাগ্রাফ ট্যাগের নিচে আরেকটা আমরা ট্যাগ নিতে পারি। ফর এক্সাম্পল এটা আমরা আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। এবার তার আমি একটা আইডি দেব। আচ্ছা, একটা আইডি দিলাম, মনে করো এর নামটা কি দিতে পারি, ওটা টেক্সট লেখা আছে, এটাকে টেস্ট দিব। আচ্ছা টেস্ট না দিই, আমি জেএস লিখে রাখি, জাস্ট এতটুকু জেএস, আমার বোঝার সুবিধার জন্য, যে জেএস এর কোডটা এখানে ইম্প্যাক্ট করবে। আচ্ছা এখন আমরা কোডটা চেক করে দেখে আসি, কোনো কিছু কি চেঞ্জ হলো এখানে, আলাদা আছে। কোনো কিছু চেঞ্জ হলো? না স্যার। চেঞ্জ হয়, নো স্যার। কারণ জাস্ট এটা একটা ব্লাঙ্ক, তাই না? ওকে ফাইন, এখন আমরা একটু এখানে চলে আসি app.js এর মধ্যে এসে আমরা বলবো যে দেখো ডকুমেন্ট বলতে বোঝায় হলো মেইনলি আমাদের ওইটা, যেমন বলবো গেট এলিমেন্ট বাই আইডি। কারোর মনে হয় মাইক্রোফোনটা অন আছে, একটু মাইক্রোফোন মিউট করে কথা বলতে পারো। এটা কি লেখা? আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে এই যে আইডিটা আছে না, এই আইডিটা মানে কি, এই পি ট্যাগ, ফুল পি ট্যাগটাকে বোঝাচ্ছে না, প্যারাগ্রাফ ট্যাগটা। আমি যদি এটাকে নিয়ে কোনো কাজ করতাম সিএসএসে করতে পারতাম না, তো এটাকে আমরা জাভা স্ক্রিপ্ট দিয়ে এখন রিসিভ করা শুরু করব। আমরা বলবো যে দেখো গেট এলিমেন্ট বাই আইডি, এলিমেন্টটাকে গেট করো কোনটা দিয়ে, আইডির মাধ্যম দিয়ে। এগুলো ফিক্সড কমান্ড, হ্যাঁ ফিক্সড কমান্ড এগুলো, এটা এইভাবে ইউজ করতে হয়। তারপরে আমরা বলবো কোন আইডিটা, আমাদের আইডিটার নাম কি জেএস না, এ দেখো জেএস না এটা। আমি বললাম যে দেখো আমাদের যে আইডি পাওয়ানো আছে যার নাম জেএস, তার মধ্যে তুমি কিছু লেখা আমাকে দাও। এখন এটা কি জিনিস, HTML না, আর এটা কি জাভা স্ক্রিপ্ট। আমি বলবো তার ইনার HTML, তার ভিতরের HTML তুমি বানাও কি। এবার ধরো আমি এখানে কিছু লিখে দিই, উই আর টেস্টিং জেএস, ধরো এটা লিখলাম, সেভ করলাম, দেখে আসি কোডটা কাজ করে কিনা। আমি রান করলাম, কিছু কি আসলো দেখা যায়, এই দেখো চলে এসছে কিন্তু। তাহলে বিষয়টা কি হলো বলো তো, যে আমি হ্যাঁ ওয়েব টেস্টিং জেএস, এটা কোথা থেকে আসলো, এটা কিন্তু জাভা স্ক্রিপ্ট থেকে আসছে। জাভা স্ক্রিপ্ট থেকে আমি ফোর্স করলাম যে দেখো তোমার এখানে যে আইডিটা বানানো আছে যার নাম হলো জেএস, ওই জায়গায় আমি কিছু লেখার পাস করতে চাই, ওই জায়গায় পার্টিকুলার ওই জায়গাতে আমি পাস করতে যাচ্ছি। দ্যাটস ওয়াই আমি এভাবে ডিফাইন করি। বুঝতে পারছি একটু একটু, এগুলো ফিক্সড কমান্ড একটু প্র্যাকটিস করতে মনে থাকবে। হুম হুম, স্যার জাভাস্ক্রিপ্টের এই ডকুমেন্ট এই লাইনটা একটু আরেকবার বলুন। এই লাইনটা আচ্ছা বোঝাবো, সমস্যা নেই। এই ডকুমেন্টটাকে বলতে বোঝায় তোমার HTML ফাইলগুলো মেনলি বোঝায়, সহজ সহজ কথায় বলতে গেলে। এবার তুমি বলছো গেট এলিমেন্ট বাই আইডি, আইডি আকারে তুমি রিসিভ করে আনবা, কিন্তু কোন আইডি আনবা। আমি বললাম যে জেএস নামে যে আইডিটা আছে ওইটাকে ধরো তুমি, জেএস নামে একটা আইডি আছে না আমাদের, ওকে তুমি যে নাম দিতে এখানে সেই নামে রিসিভ করতে হতো। আচ্ছা এবার বললাম তার ইনার HTML, সেটা একটা পি ট্যাগ না, একটা পি ট্যাগ। এই পি ট্যাগটার মধ্যে তুমি আরও কিছু জিনিস অ্যাড করবা, ইনার HTML অ্যাড করবা কোনটা, এই যে এইটা, এই লেখাটা অ্যাড করবা। তাহলে ও করবে কি, ফোর্স করবে যে ওই আইডি যেটা আছে তার কাছে যাবে, যে এই লেখাটাকে পুশ করে দিবে এইখানে।
আমরা কি বুঝতে পারছি বিষয়গুলো? স্যার এবার বুঝতে পারলাম। সবার কাছে ক্লিয়ার? জাভা কিন্তু একটু ডিফারেন্ট, হ্যাঁ, একটু ডিফারেন্ট জিনিস এটা। আর তুমি যেহেতু যে ইকুয়াল টিকুয়াল বোঝো, এটা নিয়ে তো আর বোঝানোর কিছু নাই। যদি প্রোগ্রামিং না পারতে তখন শেখাতাম যে দেখো ইকুয়াল মানে হলো এইটার মধ্যে লেখা যাচ্ছে এই লেখাটা, তাই না? প্রোগ্রামিং যে তুমি বোঝো অলরেডি। কোনো কনফিউশন এটা নিয়ে? কারোর কোনো সমস্যা? না, স্যার। যদি নিউ করতেছি সবাই অ্যান্সার করো, হ্যাঁ। ফায়জা, শিমন, জি স্যার। কোনো সমস্যা আছে এটা নিয়ে? মাহাদি? হোপফুলি নাই, তাই তো? না স্যার। আচ্ছা, এখন আমরা আরও কিছু জিনিস দেখি যে যেহেতু এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটার পাওয়ারটা কেমন। ধরো আমরা চাচ্ছি এখনকার কারেন্ট যে টাইমটা আছে এই টাইমটা জানতে চাচ্ছি আমি, এখন রাইট নাও যে টাইমটা, এটা জানতে চাই। তো এইচটিএমএল সিএসএস এ আমরা যা যা দেখলাম সেখান থেকে টাইম বের করার কোনো সুযোগ আছে আমাদের? এইচটিএমএল সিএসএস যা দেখলাম ও তো শুধু কাঠামো বানায় আমার জন্য, তাই না? তার মানে এই কাজটা কী দিয়ে করবো? জেএস দিয়ে করবো অবশ্যই। এবার চলে এসে জেএস এর কাছে। ফর এক্সাম্পল আমি ধরো আরেকটা পি ট্যাগ নিই বোঝার সুবিধার জন্য, একটা পি ট্যাগ একটা নিলাম, ওইটার আইডি আমি দিবি। আইডি দেওয়া হয় এই কারণে কারণ ইউনিক জিনিসটা থাকবে। আমি জাস্ট দিলাম যে টাইম, মনে করো ফর এক্সাম্পল টাইম। এখন এইটাকে আমি অ্যাক্সেস করবো কোথা থেকে? এই অ্যাপ থেকে। তাহলে প্যাটার্নটা কী হবে? লিখবো ফার্স্টে ডকুমেন্ট, দেন কী লিখবো? উপর লেখা আছে Get element type. আইডি। আইডি কোনটা হবে? ডাবল কোটের মধ্যে, যেহেতু ওটা একটি স্ট্রিং। টাইম লেখা ছিল ওটার মধ্যে, বলবো এইটা ডট ইনার এইচটিএমএল, দেখো সাজেশন দিচ্ছে আমাদেরকে, ইকুয়াল। এখন ডেটটাকে পিক করতে গেলে আমরা অলরেডি জানি জাভাস্ক্রিপ্টে যদি ডেট লিখে আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করি, একটা ফাংশন যদি কল করি, তাহলে সে কারেন্ট ডেট একদম সেকেন্ড টেকেন্ড সব সহ ওইটাকে বের করে নিয়ে চলে আসবে। অ্যাকচুয়াল টাইম এখন কত, সেই টাইমটা নিয়ে এখানে সেট করে দেবে। স্যার, হ্যাঁ বলো। জাভাস্ক্রিপ্ট কি একটা কেস সেনসিটিভ মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা কেস সেন্সিটিভ অবশ্যই হবে। জি, ওকে স্যার। আচ্ছা। আর টাইপের কিছু ইস্যু আছে। আমরা ডাটা টাইপ ইউজ করতাম, মনে আছে? ডাটা টাইপ ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, হাবিজাবি আরও কিছু ইউজ করছিলাম, মনে আছে এগুলো পাইথনের মধ্যে? কিন্তু জি স্যার। কেস সেন্সিটিভের কথা বললে জাস্ট এটা মনে পড়লো, ওটা জি একটু বলি তোমাদেরকে। জাভা স্ক্রিপ্ট জেএস একটা আছে, আরেকটা জিনিস হলো টাইপ স্ক্রিপ্ট আছে টিএস। মানে জাভা স্ক্রিপ্টটাকে আরেকটু অ্যাডভান্স বানাইছে এটা দিয়ে। আমি যখন ওয়েব নিয়ে কাজ করতাম তখন মেনলি টাইপ স্ক্রিপ্ট দিয়ে কাজ করতাম, মানে জাভা স্ক্রিপ্টও লাগে টাইপ স্ক্রিপ্টও লাগে। এটা আরও স্ট্রং, এটা টাইপ স্ক্রিপ্ট। জাভা স্ক্রিপ্ট টাইপে কিছু ইস্যু আছে, মানে সমস্যা আছে, দুর্বলতা, দ্যাটস ওয়াই টাইপ স্ক্রিপ্ট তৈরি করা। আচ্ছা, এখন টেস্ট করে দেখি কোডটা রান করে কি না, দেখে আসি। এই যে দেখছো বিশাল আকারে চলে এসেছে আমাদের কারেন্টলি টাইম। যখন তুমি লোড দিবা, দেখো লোড দিলেই এই টাইমটা চেঞ্জ হবে, খেয়াল করো 35 লেখা আছে, দেখছো চেঞ্জ হয়, মজা না? আমার কিন্তু লেখা চেঞ্জ করতেছে না বারবার। এইচটিএমএল হলে কী করা লাগতো বলো তো? বারবার আসতে হতো এখানে এসে তুমি চেঞ্জ করতে বারবার। দ্যাটস দ্য পাওয়ার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে এই জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমার ভালো লাগে, এইচটিএমএল সিএসএস আমার একটু কম ভালো লাগে। কারণ এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো কিছু না, তুমি মন মতো অনেক কিছু করতে, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেরকম করা যায়, যে ঠিক আছে আমি এটা অটোমেট করে ফেললাম, এটা এই করলাম সেই করলাম। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে তো বারবার লোড দেওয়া লাগছে, মানে একলাই চলতে পারবে না। আচ্ছা, এইটার জন্য তোমার তখন কী করতে হবে দেখি, কে বলতে পারো? তাকে এক একে চালাতে গেলে কী করতে হবে? স্যার কি প্রশ্ন করলো? আচ্ছা, রিদওয়ান আবার প্রশ্নটা করো, সবাই একটু ক্লিয়ার হোক। স্যার ওটা যে বারবার লোড দিতে হচ্ছে, কিন্তু যদি হচ্ছে যেরকম যে টাইমটা চলছে ওই রকমই চলাবো। আচ্ছা দেখো, আমি লোড দিলাম তখন দেখো আপডেট হচ্ছে, তাই না? আবার লোড দিলাম তখন আপডেট হচ্ছে। বাট আমরা চাচ্ছি যে এই টাইমটা সবসময় চলতে থাকবে, এটা আমরা সামনে আস্তে আস্তে দেখবো। হ্যাঁ, তাহলে এটাকে লুপের মধ্যে আমরা রাখতে পারি, অথবা এমন একটা সিস্টেম করবো যেন এই কোডটা বারবার রান হয়, বারবার রান হবে আর ওখানে এইচটিএমএলটা আপডেট করবো। তাহলে কাজ সহজ না? একটা কোড বারবার রান করে কি দিয়ে?
একটা কোড বারবার রান করে কি দিয়ে? লুপ ব্যবহার করে। লুপ। তাহলে আমরা ওইখানে এই জাভা স্ক্রিপ্টের মধ্যে লুপ ইউজ করব, করে বারবার আমরা কোড রান করাবো আর ওই এইচটিএমএল এর মধ্যে ইনজেক্ট করে দিব। বুঝতে পারলাম লজিকটা কি হবে? এই জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো হলো মজার, এই নিজের মতো করে তুমি অনেক কিছু করে ফেলতে পারবা। ও স্যার আচ্ছা, এখন ধরো আমি একটু কাজ করতে চাই, আমি ডাইনামিকভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি সিএসএস এর উপর একটু হাত দিতে যাচ্ছি, সেটাও কিন্তু করা পসিবল। তো ওইটাও দেখাবো, ওইটা দেখে আস্তে আস্তে শেষ করবো ইনশাল্লাহ, কারণ বেশি দেখালে মাথা ঘুরবে। এটা হলো যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো অনেক কিছু আছে এগুলোর মধ্যে। আর প্রিভিয়াস জাভা একটু প্র্যাকটিস করবো সবাই, আদারওয়াইজ কিন্তু ভুলে যাবা। আবারও বলতেছি, জাভা স্ক্রিপ্ট দেখানো হলো আজকে, আজকে যে একটু হলেও প্র্যাকটিস করবা কী কী দেখালো স্যার, বেসিকগুলো। এখন ধরো আমরা চাচ্ছি যে এই যে টাইম আছে না, টাইম টাইম মানে কোনটা, সময় এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, জেএসটাকেই ধরি, যেহেতু ফিক্সড একটা টেক্সট, এটা একটু দিয়ে বোঝাই। এই লেখার কালারটা আমি চেঞ্জ করবো জাভা স্ক্রিপ্ট দিয়ে। তাহলে কি করতে পারি, অ্যাজ ইউজুয়াল ফার্স্টে কী করতে হবে, ডকুমেন্ট লিখতে হবে, তারপর কি লিখবো, গেট এলিমেন্ট বাই আইডি, অভ্যস্ত হয়ে যাবে তুমি এগুলোতে। তারপর ওটার নাম হলো জেএস। এখন ওর কি ইনার এস্টিমেট চেঞ্জ করবো না ওর স্টাইল আমি দিব, বলতো স্টাইল দিব না, তাহলে লিখবো স্টাইল। স্টাইল। এবার বলবো স্টাইলের মধ্যে কি দিব, আমি বলবো কালার আমি দিব, দেখো কালারটা দিব। কালার দিয়ে আমি কি বলবো, জাস্ট ইকুয়াল দিয়ে ফর এক্সাম্পল আমি দিলাম সাপোজ রেড। এটা হলো প্রোগ্রামিংয়ের মজা। তার মানে তুমি একটা ভ্যারিয়েবল দিয়ে, জাস্ট আমি তো কিছু একটা রিয়েল লাইফ একটা ভিউ তোমাকে শোনাই। মনে করো তুমি একটা ভ্যারিয়েবলের মধ্যে একটা বক্স নিচ্ছ, হ্যাঁ, বক্সের মধ্যে যে কালারটা তুমি লিখবা, লিখলে সাথে তোমার লেখার কালারটা চেঞ্জ হবে, মজা লাগবে না দেখতে? ধরো তুমি এখানে একটা বাটন রাখছো, এই বক্সে তোমাকে বলো তুমি একটা কালারের নাম দাও, তুমি ফর এক্সাম্পল গ্রিন লিখলে, গ্রিন লিখে যে এখানে ক্লিক করলে দেখে সাথে তোমার লেখার কালারটা গ্রিন হয়ে গেল, মজা লাগবে না দেখতে? তো ওটা তো এইচটিএমএল সিএসএস তুমি করতে পারবা না, কারণ এইচটিএমএল সিএসএস তো ফিক্সড, তোমাকে এইচটিএমএল সিএসএস কোডে চেঞ্জ করতে হবে। আর এইটা করা মানে কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমার এইচটিএমএল সিএসএস এর কোডটাকে জেনারেট করে দিবে। আমি এই কথা একটু বোঝাতে পারছি তোমাদেরকে? এগুলো হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পাওয়ার। আমি চেক করে দেখি, এই দেখো রেড একটু বাজে দেখা যাচ্ছে, হোয়াইট দিয়ে দিই। এখানে তুমি কালার কোড সবই ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, নো লিমিটেশন। এই দেখো দেখা যায়, আমি কিন্তু যে স্টাইলটা সিএসএস যেটা আছে, সিএসএস কিন্তু কাজ করলাম না, এটা ছাড়া আমি চেঞ্জ করতে পারলাম। তার মানে কি এই যে আমরা সব এই যে স্টাইলিং যা যা আছে সব জাভাস্ক্রিপ্ট দিয়ে করব না, আমরা মেইনলি আমাদের সিএসএস এর কাজ সিএসএস দিয়েই করব, যদি পারি তো ফ্রেমওয়ার্কও ইউজ করলাম, সিএসএস ইউজ করলাম, মানে নর্মাল এক্সটার্নাল ফাইল দিয়ে। এর সাথে সাথে যখন আমার কোথাও যে ডাইনামিক্যালি চেঞ্জ করতে হবে, যে আমার কোড রান করা অবস্থায় আমি ইউজারের কাছ থেকে কোনো ইনফরমেশন দিব, নিয়ে সেই ওয়াইজে আমি কাজ করব, সেক্ষেত্রে আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করব। ঠিক আছে? এর ফন্ট সাইজটা একটু বাড়াই দেখি, তাহলে সেমটা আমি আবার কপি করি, এখন আর না লিখলাম, কালার তো হবে না, এটা হবে আমাদের ডট দিব, তার সাজেশন আসবে আমাদের জন্য ফন্ট সাইজ। একটু খেয়াল করবা, দেখো আমরা যখন আগে ইউজ করলাম তখন লেখা ছিল কিন্তু এরকম সিএসএসে ফন্ট ড্যাশ সাইজ। তো এই লেখাগুলো যখন তোমার ইয়েতে চলে আসে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে, তখন ইউজ করেছিল এইভাবে, ফন্ট লেখা হবে, ওই ড্যাশ আর থাকে না, না থেকে পরেরটা ক্যাপিটাল হয়ে যায়, এরকম হয়, প্রত্যেকটাই সেম। যদি ব্যাকগ্রাউন্ড কালারও লিখতাম তার জন্য সেম হবে, তখন কী হবে, ব্যাকগ্রাউন্ড, ধরো ব্যাকগ্রাউন্ড লিখলাম বিজি মনে করে লিখলাম শর্টকাটে, এরকমটা হবে কালার, ফুল ফর্মটাই থাকবে সাধারণত, ব্যাকগ্রাউন্ড লেখাটাই থাকবে, এরকম হবে, তাহলে আমরা কনফিউজ হব না। হ্যাঁ, তাহলে ফন্ট সাইজ লিখলাম, তুমি মনে করো না এখানে এরকম থাকবে ফন্ট ড্যাশ সাইজ, এরকমটা হবে না, ঠিক আছে? ফন্ট সাইজ, এবার ফন্ট সাইজ সাপোজ আমি দিয়ে দিলাম, সাপোজ এটা দিই কত, 30 পিক্সেল দিই, দেখি কেমন দেখা যায়। এই যে বোঝা যাচ্ছে এগুলো? জি স্যার। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এগুলো নিয়ে? না স্যার। নো স্যার। তাহলে তোমরা একটু এক্সপ্লোর করতে পারো এগুলো, যে কোথায় কি আছে না আছে, যদি কেউ চাও একটু সেলফ স্টাডি হিসেবে। আর যদি পাইথন তুমি অলরেডি পারো, আমি একটু আশা করবো তোমাদের কাছ থেকে
আগে তো ছিল হ্যান্ড হোল্ডিং টাইপের, আমি হাত ধরে তোমাকে নিয়ে যাচ্ছিলাম সামনে কোডিংয়ের দিকে। এখন তুমি অলরেডি ভ্যারিয়েবল জানো, এগুলো জানো সব কিছু। আমি একটু তোমাদের হোম টাস্ক হিসেবে দিব যে তোমরা জাভা স্ক্রিপ্টের যে বেসিক যেগুলো আছে, বেসিক কীভাবে কোনো একটা ভ্যালু নিতে হয়, আচ্ছা ভ্যালু নিতে পরে হোক, ভ্যারিয়েবল বিষয়গুলো, ইফ এলস কীভাবে লিখতে হয়, তারপর তোমার হলো আর যেগুলো আছে লুপ কীভাবে লিখতে হয়, ফাংশন কীভাবে লিখতে হয়, জাস্ট স্যার এই মেইন মেইন টপিকগুলো। হ্যাঁ, জাস্ট গুগলে সার্চ আপনি করে যে কোনো ওয়েবসাইট থেকে তুমি এটা একটু দেখে নিবা। তার নেক্সট ক্লাসে আমি হোমওয়ার্ক এক্সপ্লেন করবো, তো ধরতে সহজ হবে। হ্যাঁ ফাইজা। স্যার আপনার কি মনে আছে আপনি একবার আমাদেরকে বলছিলেন যে পাইথন যদি একটা সাগর হয় তাহলে আমরা এখনো পা ভিজাইনি সেখানে। হ্যাঁ তাহলে আসলে এখন এখন আমাদের ধারণাটা কেমন? আচ্ছা, এখন ধারণাটা জাস্ট মনে করো হাঁটু পর্যন্ত ভিজছে এরকম টাইপের। আরও প্র্যাকটিস করবা, প্রবলেম সলভ করতে হবে, এবং এর মধ্যে অ্যাডভান্সে অনেক কিছু আছে। মানে পানির মধ্যে তুমি নেমে পড়ছো অলরেডি, হ্যাঁ, পা ভিজে আগে, এখন একটু ভিজে গেছে একটু, এখন তুমি বুঝতে পারো। আর আমি এটা আরও ফিল করব যদি নেক্সট যে ক্লাসটা হবে তুমি যদি একটু এক্সপ্লোর করে আসো। এখন তোমাকে হাত ধরে শেখানোর কিছু নাই আছে, যে একটা ভ্যারিয়েবল কী জিনিস তোমাকে কি শেখানো লাগবে, বাট তোমাকে জানতে হবে যে জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবল লেখে কীভাবে, এটা তোমাকে জানতে হবে। টাইপগুলো চেক করে কীভাবে, লুপ লেখে কীভাবে, ইফ এলস লেখে কীভাবে। তাই তোমাদের হোম টাস্ক থাকবে হলো এটা, মানে নিজেরা একটু যে কোনো ওয়েবসাইট থেকে, ওয়েবসাইট ডাজেন্ট ম্যাটার, ওয়েবসাইটে কোনো ইস্যু না, মানে রিসোর্স বলতে গেলে তুমি অনলাইনে অনেক রিসোর্স পাবা, তুমি জাস্ট সার্চ করবা যে আমি জাভাস্ক্রিপ্ট শিখতে চাই, দেন দেখবো ওখানে ভ্যারিয়েবল সার্চ করে দেখবা যে জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল কীভাবে লেখে, ওটা চেক আউট করলে টেস্ট করে দেখবা। তারপরে ইফ এলসটা চেক করবা, লুপটা চেক করবা, আর ফাংশনটা চেক করবা। এই কয়টা জিনিস, ভ্যারিয়েবল, ইফ এলস, লুপ আর ফাংশন, জাস্ট 4টা জিনিস তুমি চেক করলে এর বেসিক তোমার কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা বিভিন্ন রকম প্র্যাকটিস করে কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করে ফেলবো এই কয়েকদিনের মধ্যে। বেসিক স্যার গ্রুপে লিখে দেন। হ্যাঁ হ্যাঁ গ্রুপে লিখে দিব। আচ্ছা, এটা কিন্তু সেলফ স্টাডি হবে। হ্যাঁ, এটা কিন্তু মনে করেন স্যার হলো সবগুলো আবার ওই যে আগের মধ্যে ধরে সব শেখাবে যে ইফ এভাবে কাজ করে, এভাবে কাজ করে। জাস্ট ফার্স্টে দেখাবো দেখো আমাদের জাভাস্ক্রিপ্টে ইফ এলস লেখেই হবে, কারণ ইফ এলস তো বোঝানোর কিছু নাই তোমাকে, তুমি দেখলে পারো অলরেডি। আর এই অ্যাপ্রোচে তুমি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারবা, আমার বিশ্বাস। ধরো যদি কখনো তোমার মনে হয় যে আমি সাপোজ অন্য কোনো একটা ল্যাঙ্গুয়েজে আমি কাজ করব, আগে তার ফাউন্ডেশন যেগুলো আছে এই যে এইগুলো, কীভাবে ভ্যালু দেখাতে হয়, বা কোনো একটা কিছু দেখাতে হয়, কীভাবে ভ্যালু নিতে হয়, এরপরে ভ্যারিয়েবল তো অনেকগুলো টাইপ আছে, এগুলো কীভাবে কাজ করে, ইফ এলস, লুপ আর ফাংশন, এইটুকু করলে ওই ল্যাঙ্গুয়েজ নিয়ে তোমার যে ভয়টা আছে এটা কেটে যাবে। তারপরে তো ওগুলোর মধ্যে আরও অ্যাডভান্স অনেক অনেক কিছু আছে, যেমন জাভাস্ক্রিপ্ট একদমই বেসিক, পাইথন যেমন বেসিক দেখছো প্লাস প্রবলেম সলভ করছো, জাভাস্ক্রিপ্টে অনেক কিছু করা পসিবল। মানে এত ওয়েবসাইট যে কাজ করে সব জাভাস্ক্রিপ্টের বেস করে কাজ করতেছে, আদারওয়াইজ এত ডাইনামিক তো করা পসিবল না। তুমি যে কোনো ওয়েবসাইট চেক আউট করে দেখবা যে জাভাস্ক্রিপ্ট তুমি যদি অফ করে দাও এখান থেকে, তখন দেখবা যে ওই ওয়েবসাইটের আসলে মানে মেইন জিনিসটাই নষ্ট হয়ে যায়। কারো কোনো কথা আছে এগুলো নিয়ে? তাহলে আমাদের হোম টাস্কটা কি থাকবে? স্যার হ্যাঁ বলো। আজকের পর থেকে কয়েকদিন আমি ক্লাস করতে পারবো না, আমার পরীক্ষা তো। তোমার পরীক্ষা কয় তারিখ পর্যন্ত হবে? আমরা কিন্তু 12 তারিখ পর্যন্ত আসি, 12 তারিখে কিন্তু আমাদের লাস্ট ক্লাস। স্যার 12 তারিখে শেষ। তোমার 12 তারিখে শেষ হবে? তাহলে তো একটু মুশকিল। তার রেজন একটা কাজ করতে পারো, হ্যাঁ, এই কয়দিনে যে ক্লাসগুলো থাকে একটু ভিডিওগুলো একটু চেক আউট করে নিও, ঠিক আছে, পরে সময় সুযোগ করে। কারণ এখন আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে বেসিক কিছু জিনিস দেখাবো, আর তোমার সুযোগ থাকলে জাভাস্ক্রিপ্ট বেসিক কিছু জিনিস একটু ক্লিয়ার করে রাখবা। আর অল্প যেহেতু কয়েকটা ক্লাস আছে, এর মাঝখানে আমি জাভাস্ক্রিপ্টে টুকটা কিছু জিনিস দেখাবো, তাহলে আরেকটু অভ্যস্ত হয়ে যাবে তোমরা। সমস্যা নাই, আর রেকর্ডগুলো দেখলে হোপফুলি বুঝতে পারবো এগুলো। তাহলে আমাদের HW থাকবে আজকের জন্য সেলফ স্টাডি, জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট কী দেখবা তোমরা? ভ্যারিয়েবল, আচ্ছা, আর কি বললাম, ভ্যারিয়েবল পরে কি দেখবা? ইফ এলস, তারপরে লুপ,
লুপ, ফর লুপ, ওয়াইল লুপ, তোমার যেটা যেটা মন চায় লিখতে পারো, কোনো সমস্যা নেই। আদেও ফাংশন, এটা তোমাদের কাজ হবে। ঠিক আছে। আর নেক্সট দিন আমি জিজ্ঞাসা করতে পারি আমাকে একটু বোঝাও যে এই ভ্যারিয়েবল কীভাবে কাজ করে, ইফ এলস কীভাবে কাজ করে, এখানে লুপ কীভাবে কাজ করে। মানে নেক্সট দিন তোমাদের উপর প্রেশারটা একটু বেশি যাবে। আমি জিজ্ঞাসা করবো, তোমরা অ্যান্সার করবো, বোঝাবো আমাকে। ওকে। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে কারো? আর কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমরা শেষ করতে পারি আজকে এখানে। আর যেহেতু আমরা প্রায় শেষের দিকে আসি, ট্রাই করবা তোমার হলো বেশি বেশি প্রবলেম সলভ করতে, আগের যে কোডগুলো আছে এগুলো প্র্যাকটিসে রাখতে। ঠিক আছে, সবাই তাহলে ভালো থেকো, নেক্সট সেশনে দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।